নমস্কার, আমি ময়ূখ রঞ্জন ঘোষ। এই মুহূর্তে একেবারে শেষ দফার নির্বাচন শুরু হওয়ার আগে বিদেশি সংস্থা ওপেন এআই, অর্থাৎ যারা যে চ্যাট জিপিটি, এই যে এখন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা যে ধরনের ডিজিটালে ভিডিও তৈরি হচ্ছে, যে ধরনের রোবোটিক টেকনোলজি বা প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, সেই সংস্থা, আমেরিকান সংস্থা ওপেন এআই, সেই ওপেন এআই বিবৃতি দিয়ে জানালো ভারতবর্ষের নির্বাচনকে প্রভাবিত করতে বিদেশি শক্তির হানাদারি তারা প্রতিহত করেছে। এই মুহূর্তের ব্রেকিং নিউজ, এই মুহূর্তে সেই ব্রেকিং নিউজের দিকে নজর রাখবো। এইটা এই মুহূর্তে ভারতের সবচেয়ে বড় ব্রেকিং নিউজ। ভারতের নির্বাচনকে ভণ্ডুল করতে, তছনছ করতে এবং ভারতে বিজেপি বিরোধী ন্যারেটিভ, বিজেপি বিরোধী একটি স্ট্যান্ড পয়েন্ট তৈরি করতে ভারতের ভোটে নাক গলিয়েছে বিজেপি বিরোধী কিছু শক্তি। বিদেশি শক্তির প্রভাব খাটানোর চেষ্টা, নরেন্দ্র মোদীকে গোটা পৃথিবীর সামনে খারাপ প্রমাণ করতে, নরেন্দ্র মোদী কত বাজে, নরেন্দ্র মোদীর স্বৈরাচার, না নরেন্দ্র মোদীর সমস্ত কিছু খারাপ, এই সমস্ত কিছুকে প্রমাণ করতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হয়েছে। ইসরায়েলের একটি সংস্থা জনৈক কোনো ক্লায়েন্টের থেকে এই কন্ট্রাক্টটা পেয়েছিলেন। এখন অবধি জানা যায়নি সেই ক্লায়েন্টকে। বিরোধীরা কোনো রাজনৈতিক দল, কিন্তু এই মুহূর্তে খবর বিদেশি শক্তির প্রভাব খাটানোর চেষ্টা ভারতের নির্বাচনে, অর্থাৎ ভারতবর্ষের এই এত বড় নির্বাচন, সেই নির্বাচনের প্রচার পর্বে ফেসবুক হোক, সোশ্যাল মিডিয়াগুলো হোক, ইউটিউব হোক, সেখানে একেবারে নকল ভিডিও, অর্থাৎ ডিপ ফেক ভিডিও, আপনাদের আগে আমরা বুঝিয়েছিলাম সেই ডিপ ফেক ভিডিও কাকে বলে। সেই ডিপ ফেক ভিডিও অর্থাৎ একজন মানুষের মুখ তৈরি করা, যে মানুষটার কোনো অস্তিত্ব নেই, সেই মানুষটা বা নির্দিষ্টভাবে কোনো মহিলা যার কোনো অস্তিত্ব নেই, সেই মহিলা হয়তো কাঁদছে, সেই মহিলা হয়তো বলছে, দেখুন বিজেপি কি করেছে আমার গ্রামে, দেখুন নরেন্দ্র মোদী কিভাবে ভারতবর্ষকে ডিক্টেটরশিপে পরিণত করেছে। ভয়ঙ্কর চক্রান্ত, সেই চক্রান্ত ভারতের গণতন্ত্রে বড় আঘাত হানার যে চক্রান্ত, সেই চক্রান্ত ফাঁস সংবাদ মাধ্যমে মিথ্যে প্রচার চালাতে লাগাতার একটি ইসরায়েলি সংস্থা, সেই সংস্থার মাধ্যমে কোনো ক্লায়েন্ট তারা বিজেপি বিরোধী প্রচার, সেই প্রচার চালিয়ে যেতে চেয়েছিল। এবং এটা বিজেপির দাবি নয়, এই দাবি করলো ওপেন এআই সংস্থা, অর্থাৎ যে সংস্থা চ্যাট জিপিটির মতন টেকনোলজি বানিয়েছে, অর্থাৎ যে চ্যাট জিপিটি দিয়ে আপনি একেবারে যে কোনো ধরনের রোবোটিক বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যে সমস্ত কাজকর্ম থাকে, সেই সমস্ত কাজকর্ম করতে পারেন। আপনার কাজ বহু সোজা করে দিয়েছে বিজেপিকে সরাতে। এবার বিজেপিকে সরাতে বিদেশি সাহায্য এবং সেই বিজেপিকে সরানোর যে চক্রান্ত, সেটা তো ব্যালট বক্সে হতে পারে, ইভিএম মেশিনে হতে পারে, কোনো কিছুতে নরেন্দ্র মোদীকে না সরাতে পেরে এবার সোশ্যাল মিডিয়ায় মিথ্যাচারের মাধ্যমে বিদেশি শক্তির সাথে হাত মিলিয়ে বিরোধীরা কি চেষ্টা করছিল? ভারতের ভোটে প্রভাব খাটানোর চেষ্টা বিদেশি কোনো বড় শত্রু। এই মুহূর্তে ব্রেকিং নিউজ। বিদেশি শক্তির কার্যকলাপ প্রতিহতের দাবি এবং বিদেশি টাকায় মোদী বিরোধী যে প্রচার, সেই প্রচারের পর্দা ফাঁস করলো ওপেন এআই সংস্থা, আমেরিকান সংস্থা ওপেন এআই, যারা চ্যাট জিপিটি তৈরি করেছে। তারা ক্লিয়ারলি বলেছিল যে তারা এমন কিছু কন্ট্রাক্ট পেয়েছিল, যে কন্ট্রাক্টের মূল দাবি বা শর্তই হচ্ছে ফেসবুকে বিভিন্ন কমেন্ট করা, যে কমেন্টগুলো হতে হবে বিজেপি বিরোধী। সেই কমেন্টগুলো বাস্তবে মানুষ করবে না, করবে কোনো রোবট বা ওপেন এআই যেভাবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে, সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করে সে কাজটা করতে হবে। অর্থাৎ কোনো মানুষ নেই, কোনো অস্তিত্বই নেই সেই লোকটি, রাম শ্যাম যদু মধু কেউ নয়, সে একটি রোবট। এবং সেই রোবটের মাধ্যমে ফেসবুকে বিভিন্ন ফেসবুকের পোস্টে, প্রোফাইলে এমনভাবে একটি বাতাবরণ তৈরি করতে হবে যে ভারতে গণতন্ত্র ভুল লুণ্ঠিত, এমন করে কিছু ভিডিও, ফেক ভিডিও বানাতে হবে, ফেক নিউজ তৈরি করতে হবে, যাতে মনে হয়, সারা পৃথিবীর মনে হয় যে নরেন্দ্র মোদী আসলে 130 কোটি মানুষের যে নির্বাচন, সেই নির্বাচনটা হতেই দিচ্ছেন না। আসলে সংবাদ মাধ্যম ভারতবর্ষের তারা আসলে খবর প্রচার করছেন না। অনির্বাণ সিনহা এই মুহূর্তে আমাদের সিনিয়র এডিটর
রয়েছেন আমার সঙ্গে। অনির্বাণ, আমি বোঝার চেষ্টা করছি বিষয়টা কি। এটা একটা খুব গুরুগম্ভীর এবং খুব বড় বিষয় আমরা বুঝতে পারছি। গোটা ভারতের যারা কেন্দ্রীয় মন্ত্রীরা রয়েছেন, বিজেপি নেতারা রয়েছেন, তারা সবাই টুইট করতে শুরু করেছেন। ওপেন এআই, আমি জানি, আমি নিজে চ্যাট জিপিটি ব্যবহার করি, চ্যাট জিপিটির মাধ্যমে কত কাজ সহজ হয়ে যায় এবং এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেভাবে প্রযুক্তিটা এসেছে সারা বিশ্বে, সেই চ্যাট জিপিটির মতন সংস্থা বলছে ভারতের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হচ্ছিল এরকমভাবে। একেবারে ময়ূক, আমি প্রথমে আসল খবরটা জানিয়ে রাখি, তারপর আমি তোমার বাকি কথাগুলো তুমি যেগুলো বলছিলে তার কিছু অতীত উদাহরণ রয়েছে, সেগুলো আমি তোমাকে খুব সংক্ষেপে জানিয়ে দেবো, তোমার মাধ্যমে দর্শকদেরকে শুনিয়ে দেবো। ঘটনা হলো ওপেন এআই অর্থাৎ ওপেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট জিপিটি সংস্থাটি যারা পরিচালনা করে তারা বলছে মে মাসের 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত সমাজ মাধ্যমে মানে সোশ্যাল মিডিয়াতে ভারতে নির্বাচনকে প্রভাবিত করবার জন্য এমন কিছু পোস্ট হতে শুরু করে, এমন কিছু অ্যাক্টিভিটিস হতে শুরু করে যেটা সরাসরি কংগ্রেসকে বা বিরোধীদেরকে সাহায্য করে এবং যেটা সরাসরি বিজেপির বিরুদ্ধে যায়। কোন সংস্থা এই কাজটি করছিল একটি ইসরায়েলি সংস্থা। এই সংস্থাটার ট্র্যাক রেকর্ড কি খুব সংক্ষেপে জানিয়ে রাখে। এই সংস্থাটার ট্র্যাক রেকর্ড কানাডায় সন্ত্রাসবাদীদেরকে বা কানাডাতে চরমপন্থীদেরকে সাহায্য করার। এই সংস্থাটার ট্র্যাক রেকর্ড আমেরিকার ভিতরে প্রো প্যালেস্টাইন অর্থাৎ প্যালেস্তাইনের পক্ষে, এই ইসরায়েল প্যালেস্তাইন বিরোধ যখন চলছে, যুদ্ধ যখন চলছে, তখন প্যালেস্তাইনের পক্ষে বিভিন্ন আমেরিকার ক্যাম্পাসের ভিতরে আমরা জানি ছাত্রছাত্রীদের বিক্ষোভ তৈরি হচ্ছিল। সেই বিক্ষোভগুলো কি সত্যি তৈরি হচ্ছিল? তাদেরকে সংঘবদ্ধ করছিল কারা? আমেরিকান পুলিশ রীতিমতো বল প্রয়োগ করে বেশ কিছু বিক্ষোভ ছত্রভঙ্গ করেছে, ক্যাম্পাস থেকে বের করে দিয়েছে, উঠিয়ে দিয়েছে আমরা জানি, কিন্তু এই বিক্ষোভগুলোকে সংগঠিত করেছে এই ইসরায়েলি এই সংস্থাটি একই রকমভাবে সোশ্যাল মাধ্যমে প্রচার চালিয়ে। ধরো বই একটা কথা তোমাকে বললে তুমি এক্ষুনি রিলেট করতে পারবে। মজা করে আমরা নিউজ রুমে এটা আলোচনা করি যে সোশ্যাল মিডিয়ার ট্রেন্ড যদি ধরা হয়, সোশ্যাল মিডিয়ার ভোট যদি ধরা হয়, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে 42-এর মধ্যে 30টা আসন বোধহয় বামপন্থী এবং কংগ্রেস জিতে গেছে। ঠিক এই যে প্রচারের এই যে ধরনটা, এটা পশ্চিমবঙ্গ না, গোটা ভারতবর্ষের জন্য জেনারেট করা হচ্ছিল, অর্থাৎ তৈরি করা হচ্ছিল। এই প্রচারটা তুমি আমি আমার মতো সাধারণ মানুষরা নিজেরা খেপে গিয়ে ফেসবুকে লিখছেন, এক্স হ্যান্ডেলে লিখছেন সরকারটা কি খারাপ করছে, এমনটা নয়, মানে হাওয়া তৈরি করার চেষ্টা করা হয়েছে এবং সেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমেই হয়েছে। না হলে ওপেন এআই এর মতো সংস্থাকে, চ্যাট জিপিটির নিয়ন্ত্রক সংস্থাকে নামতে হতো না এবং তাদেরকে এটা ডিলিট করতে হতো না, বা তাদেরকে এখানে সরাসরি তাদেরকে হস্তক্ষেপ করে এই প্রচার বন্ধ করতে হতো না। মে মাসের 1 থেকে 4 ময়ূক একবার একটু মনে করে দেখো এরপরে নির্বাচনে কতগুলো পর্যায়ে ভোট গ্রহণ হয়েছে এবং এর আগে হয়েছে কিনা। আমি শুধু একটা তথ্য উল্লেখ করবো ময়ূক, তারপর তুমি তোমার বিতর্কে ঢুকে যাও। ড্যানিয়েল প্যাট্রিক ময়নিহান, ভারতে নিযুক্ত আমেরিকার রাষ্ট্রদূত, তার নিজের আত্মজীবনীতে লিখেছিলেন অন্তত দুবার তারা ভারতের নির্বাচনে টাকা ঢেলেছেন নির্বাচনকে প্রভাবিত করবার জন্য। একবার 57 সালে কেরালায় নির্বাচিত কমিউনিস্ট সরকারকে ফেলবার জন্য এবং পরবর্তী সময় ইন্দিরা গান্ধীকে ক্ষমতায় আনবার জন্য এমার্জেন্সির আগে যার যে নির্বাচন। এই তথ্যের ভারত সরকারের পক্ষ থেকে কংগ্রেস তারপরে দীর্ঘদিন ক্ষমতা ছিল, কোনো বিরোধিতা করে কোনো রিজয়েন্ডার দেওয়া হয়নি, বইটি দেশে নিষিদ্ধও করা হয়নি, ময়নিহানকে কেউ বিরোধিতাও করেনি, কোনো রিজয়েন্ডার দেয়নি। অর্থাৎ এই তথ্যকে যদি সত্যি বলে ধরে নিই, তাহলে ময়নিহানের পরে দেশে আসা রাষ্ট্রদূতরা কি বা অন্যান্য দেশের রাষ্ট্রদূতরা কি তাদের দেশের প্রভাব সম্পর্কে কিছু লিখে গিয়েছেন? যদি নাও লিখে গিয়ে থাকেন তাহলে কি এমন প্রভাব আর খাটানো হয়নি? আজকের এই বিরাট বড় সত্য সামনে আসার পর, এই বিস্ফোরক সত্য সামনে আসার পর এই প্রশ্নটা কিন্তু উঠছে, আবারও কি বিদেশি শক্তি ভারতের নির্বাচনে নাক গলাতে চাইছে, ভারতের নির্বাচনী ব্যবস্থাকে প্রভাবিত করতে চাইছে? এবং অনির্বাণ, আরেকটা বড় খবর এই মুহূর্তে যেটা আসছে, কোম্পানিটির নাম স্টোইক, STOIC, স্টোইক, এই ইসরায়েলি যে কোম্পানি, সেই কোম্পানিটি একটা বড় সংখ্যক টাকা এবং কন্টেন্ট চ্যাট জিপিটিকে দেওয়ার চেষ্টা করে এবং বিভিন্ন মাধ্যমে সেগুলো ছড়িয়ে দেয় এবং সেই কন্টেন্টগুলো পুরোটাই কৃত্রিম কন্টেন্ট। অর্থাৎ তুমি যে কথাটা বলছিলে, আমি ময়ূক, তুমি অনির্বাণ, মানে আমাদের কোনো অস্তিত্ব নেই, কিন্তু আমাদের মতন দেখতে বহু মানুষ সেই মানুষদের ভিডিও, ডিপ ফেক ভিডিও বানিয়ে বিভিন্ন জেলায় ছড়িয়ে দেওয়া, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ছড়িয়ে দেওয়া যে তাদের জায়গাতে কি হচ্ছে। মানে অনির্বাণ, আমি বলছি এটা তো মারাত্মক একটি অভিযোগ, কারণ এভাবে হয়তো ভারত বিরোধী শক্তিগুলো তারা হয়তো হিংসাও ছড়িয়ে দিতে পারে, তারা হয়তো বিভিন্ন জায়গাতে এমন উত্তেজনার জায়গা তৈরি করে দিতে পারে যাতে করে জাতিতে সংঘর্ষ বা ভয়ানক কোনো হিংসার ঘটনা ঘটতে পারে এবং পুরো দায়টা নরেন্দ্র মোদীর ওপর আসতে পারতো।
করতেই পারতো ময়ূক, তুমি আমি ভুলবো কি করে আমাদের এই পশ্চিমবঙ্গের এই পুরুলিয়াতেই অস্ত্র বর্ষণের মতো ঘটনা ঘটেছিল। কিম ডেভি, পিটার ব্রিচ নামগুলো তো আমরা একেবারে ভুলে যাইনি, হয়তো কিছুটা পিছনের সারিতে চলে গেছে, কিন্তু কিসের জন্য অত অস্ত্র এসেছিল, কোথায় ব্যবহার করার পরিকল্পনা ছিল, কি ষড়যন্ত্র ছিল, তার সবটাকে এখনো সামনে এসছে। কংগ্রেস সরকার তো তারপরে দীর্ঘদিন ক্ষমতায় ছিল, দেশ বিরোধী এত বড় ষড়যন্ত্রের সবটা সামনে এলো না কেন? যারা এখন কথায় কথায় বিদেশ থেকে বা এদেশের ব্যাংকের টাকা মেরে বিদেশে পালিয়ে যাওয়া শিল্পপতিদের ধরে আনতে বলেন, তারা কিম ডেভি বা পিটার ব্রিচকে এনে এদেশের বিচার ব্যবস্থার মুখোমুখি করে এত বড় ষড়যন্ত্রের উদ্ঘাটন করে যাননি কেন? এই প্রচার যা চালানো হয়েছে, যে প্রচার বন্ধ করেছে ওপেন এআই বলে জানা যাচ্ছে, সে প্রচার তো সরাসরি কংগ্রেসকে সাহায্য করছিল। কংগ্রেস এই প্রচার চালানোর জন্য নিজেরা অর্থ সাহায্য জেনে শুনে নিয়েছে কিনা জানি না, কিন্তু কংগ্রেসকে ক্ষমতায় বসতে দেখতে চায় কারা? কোন বিদেশি শক্তি? কেন একটি ইসরায়েলি সংস্থাকে এর জন্য ব্যবহার করা হচ্ছিল? সংস্থার নামটা এবং তার পাশাপাশি কেমব্রিজ অ্যানালিটিকা 2024 সালের কেমব্রিজ অ্যানালিটিকা বোধহয় এটাকে বলা যায়, এর আগেও ফেসবুককে ব্যবহার করে আমরা দেখেছি ফেসবুকের মালিক কিভাবে আমেরিকার কোর্টে গিয়ে স্বীকার করেছিল যে কেমব্রিজ অ্যানালিটিকাকে ব্যবহার করা হয়েছে, একটি সফটওয়্যার ব্যবহার করা হয়েছে বিজেপি বিরোধী এভাবে যে ভোটের প্যাটার্ন, সেই প্যাটার্নগুলো লক্ষ্য করে সেগুলোকে বারবার কোনো না কোনোভাবে প্রভাবিত করতে। প্রতি সময় তোমার টাইম লাইনে খুব সহজভাবে বলতে গেলে অনির্বাণ, তুমি যখন ফেসবুক করি বা টুইটার করি বা আমরা যখন হোয়াটসঅ্যাপ বা কোনো সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ব্যবহার করি, তখন যদি লাগাতার আমার চোখের সামনে আমার টাইম লাইনে বিজেপি এত খারাপ কাজ করছে, দেখো বিজেপি বিভিন্ন জিনিস আমাদের দেশের বরবাদ করে দিচ্ছে, ধ্বংস করে দিচ্ছে, এবং নির্দিষ্টভাবে কিছু বিরোধী নেতার যদি ট্রেন্ডিং টপিক যেটাকে তুমি বললে সেটা যদি সামনে চলে আসে, মানে এটাকে পুরো অর্কেস্ট্রেট করা হয়েছে অনির্বাণ। এবং এই টাকাটা যারা বিরোধীরা রয়েছেন, আমি জানি না তারাই করেছেন কিনা, কিন্তু এই টাকাটা রয়েছে, কিন্তু দেশের উন্নয়ন, রাজ্যগুলোর উন্নয়ন করবার জন্য টাকা নেই, এগুলো কি দুর্নীতির টাকার থেকে হচ্ছে? হতেই পারে ময়ূক, যে টাকাগুলো দুবাই দিয়ে সিঙ্গাপুর দিয়ে আমাদের দেশের বাইরে চলে যায়, এদেশের রেশনের মানুষের রেশন কেনবার টাকা, এদেশের মানুষকে বিনা পয়সা রেশন দেওয়ার টাকা, মিড ডে মিলের টাকা, অথবা জমি বাড়ি বিক্রির টাকা, লোকের জমি হড়প করে নিয়ে সে জমি বেচে দেওয়ার টাকা, সেই টাকাগুলো বিদেশে গিয়ে তারপরে কীভাবে আবার এদেশের মাটিতে ঢোকে, তার কিছু কি অন্তত বিন্দু বিন্দু কি ঢুকছে সিন্ধু তৈরি করবার জন্য। একটা ইন্টারেস্টিং ইনফরমেশন তোমাকে দিই ময়ূক, এটা তুমি আমিও জানি এবং দর্শকরা রিলেট করতে পারবেন। ফেসবুকে বা যে কোনো সমাজ মাধ্যমে তুমি যদি কোনো একটি জিনিস একদিন দেখো, তুমি দেখবে তারপরে পরপর কয়েকদিন সেই ধরনের যে কন্টেন্ট সেটা তোমার কাছে বেশি বেশি করে আসছে। দীর্ঘদিন ধরে একটা অ্যালগোরিদম, আমরা বলি এটাকে অ্যালগোরিদম, অর্থাৎ তুমি কি দেখতে পছন্দ করছো, কি ধরনের জিনিস দেখতে পছন্দ করছো, সেটা একবার বুঝে নিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটাই তোমাকে বারবার করে পাঠানো। ফলে যারা এটা করবার চেষ্টা করেছিল 1 তারিখ থেকে 4 তারিখ মে মাসের, তারা যদি অন্তত কিছু সংখ্যক লোককে পেরে ফেলতে পারতো, তাহলে তাদের কাছে কিন্তু আরও বেশি বেশি করে এমন কন্টেন্টই যেত। ইদানিংকালে বিভিন্ন দেশের রাজনৈতিক দলগুলোর বা সরকারগুলোর চাপে পড়ে কিন্তু ফেসবুক বাধ্য হয়েছে এখন দেখবে এমন কন্টেন্ট পাঠানোর আগে ফেসবুক একটা আনুষ্ঠানিক অনুমতি নেয়। আপনি কি এই ধরনের কন্টেন্ট আরও দেখতে চান? মোর অর লেস দুটো অপশন আছে, আরও বেশি দেখতে চান, আরও কম দেখতে চান, কিন্তু দেখতে চান না, এই অপশনটা কিন্তু আজও আসে না। অর্থাৎ তুমি বেশি দেখতে পারো, কম দেখতে পারো, কিন্তু দেখতে পাবে না, এমন কোনো ব্যবস্থা রাখা কিন্তু এখনো পর্যন্ত নেই। আর ঠিক এই কারণেই মেটাকে তথ্য মুছতে হয়েছিল, ঠিক সে কারণেই ওপেন এআইকে ডিসরাপশনে যেতে হয়েছে ময়ূক। একদম অনির্বাণ, আমি তোমাকে আপাতত ধন্যবাদ দিচ্ছি, কারণ এই মুহূর্তে সন্দীপ বাবু রয়েছেন। সন্দীপ বাবু সাইবার ক্রাইম বিশেষজ্ঞ, সাইবার এক্সপার্ট, এআই নিয়ে দীর্ঘদিন সন্দীপ বাবু কাজ করেছেন। সন্দীপ বাবু, আমার খুব স্পেসিফিক্যালি জানার উদ্দেশ্য, এবং তার পাশাপাশি আপনি এখানে অতিথি হিসেবে রয়েছেন, তার পাশাপাশি রাজনৈতিক প্যানেল আমার যারা রয়েছে তাদেরকেও একবার ইন্ট্রোডিউস করে দিই। রয়েছেন একেবারে সন্ময় বন্দ্যোপাধ্যায় রয়েছেন, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন অভ্র সেন, বিজেপি মুখপাত্র রয়েছেন অরিন্দম আচার্য, প্রাক্তন পুলিশ কর্তা সৈকত গিরি রয়েছেন, বাম নেতা, সিপিআই নেতা। জানি না ওপেন এআই এর বিষয়ে ওনার সাথে চায়নার কোনো নেতার কথা হয়েছে কিনা, এবং সমীক চ্যাটার্জি এই মুহূর্তে রয়েছেন আমাদের সাথে অধ্যাপক। অবশ্যই সমীক চ্যাটার্জিরা লড়াইটা ইভিএমে করবেন, কিন্তু সোশ্যাল মিডিয়াটাকেও তো ব্যবহার করতে হবে। অনেক সংস্থা, যে সংস্থাগুলোর নাম শুভেন্দু অধিকারী বারবার বলে যাচ্ছেন, যে সংস্থাগুলো পুলিশ প্রশাসন সব কিছুকে ব্যবহার করছে এবং ডেটা চুরি করছে নাকি, বড় অভিযোগ। আমি সন্দীপবাবু আপনার কাছে স্পেসিফিক্যালি জানার জন্য বলছি, অনির্বাণ এবং আমি যে জিনিসটা বোঝার চেষ্টা করছিলাম, এই ওপেন এআই সংস্থা, এটি একটি বড় সংস্থা, চ্যাট জিপিটির মতন এত বড় একটি যে ডিপ ফেক, এবং তার পাশাপাশি বিভিন্ন কাজে ব্যবহার হয় যে অ্যাপ, সেই অ্যাপ বানিয়েছে তারা বলছে ভারতের নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা হয়েছিল। সোশ্যাল মিডিয়ায় এক ধরনের ন্যারেটিভ সেট করে ডিপ ফেক ভিডিওর মাধ্যমে আর্টিফিশিয়াল কৃত্রিমভাবে কমেন্ট তৈরি করে এবং বারবার টাইমলাইনগুলোকে বিভিন্নভাবে ইনক্লুড করে, অর্থাৎ সেগুলোতে বারবার কোনো না কোনোভাবে ঢুকিয়ে দিয়ে। একটু যদি সহজভাবে বোঝান এটার মানেটা কি?
নমস্কার সবাইকে। দেখুন, আজকে এই যে সোশ্যাল মিডিয়া, এরা কিন্তু আগামী দিনে খুব সহজেই কিং মেকার হয়ে যেতে পারে। কেননা আমাদের পুরো যে প্রচার, এই প্রচারটা কিন্তু অনেকটাই ডিজিটাল মিডিয়ার উপর নির্ভরশীল। আজকে টুইটার বলুন, আজকে হোয়াটসঅ্যাপ থেকে আমরা যে সমস্ত ব্রডকাস্ট করি, ইমেল ব্রডকাস্ট করি, এবং মানুষ যেখানটায় যায়, ফেসবুক বা বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট, সেইখানে যে যতটা পৌঁছে যেতে পারবে, তার কিন্তু প্রচার ততটাই বাড়বে। সেটা ভালো কাজ বা যা হয়েছে, বা অপোজিশনের খারাপ কাজ। এবার সোশ্যাল মিডিয়া ম্যাক্সিমামই কিন্তু আমেরিকার বা বিভিন্ন দেশের আন্ডারে আছে। কালকে যদি সেই দেশের আজকে গভর্নমেন্ট চায় যে আমি একে প্রচার হতে দেব না, এই কোনো সোশ্যাল মিডিয়া অ্যালগরিদম কিন্তু ট্রান্সপারেন্ট নয়, তাহলে আমি যে কোনো একজন মানুষের রিচেবিলিটি বাড়িয়ে দিতে পারি বা কাউকে একদম কারোর কাছে পৌঁছতে নাও দিতে পারি। আপনি দেখবেন আপনার কাছে ফেসবুকে যদি 5,000 বন্ধু থাকে, সবার খবর কিন্তু আপনার কাছে পৌঁছায় না। ঠিক। অ্যালগরিদমের বেস করে কিছু মানুষের সমস্ত জিনিস মানে ছবি বা নিউজ আপনার ওয়ালে চলে আসে, আবার এমন এমন মানুষদের কাছে কোনো সময় আপনার ওয়ালে আসছে না। তাহলে আমি যদি অ্যালগরিদমটা একটু টুইক করে দিতে পারি যে একজন মানুষের বা একটা পার্টির তার খবরগুলো আমি একটুখানি কম পৌঁছাবো আর একজনেরটা আমি বেশি জায়গায় পৌঁছে দেবো, তাহলে কিন্তু সেইখানটা একটা কিং মেকারের মতো জায়গায় কিন্তু এই সোশ্যাল মিডিয়ার পাওয়ার চলে আসে। এবং ঘুরিয়ে বললে, যে গভর্নমেন্টের হাতে এদের কন্ট্রোলটা আছে, মানে যাদের এখানে ওখানে ওরা ব্যবসা করছে এবং যদি ইনফ্লুয়েন্স করতে পারে, তাহলে কিন্তু ইনডাইরেক্টলি বিদেশি গভর্নমেন্ট কিন্তু এদেশে একটা কিং মেকার হয়ে দাঁড়িয়ে যেতে পারে। বেশ বেশ, অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ সন্দীপ বাবু আমার সাথে কথা বলার জন্য। জবাব চাই বাংলাতে। আমি এক এক করে বাকিদের কাছে আসছি। অব্রু, একদম স্পেসিফিক্যালি আমার প্রশ্ন, ভোটে নাক গলাতে, মোদিকে হারাতে এবার বিদেশি শক্তিকে কি কাজে লাগানো হচ্ছে? আমি বিরোধী এখনো মানে একদম স্পেসিফিক্যালি বলছি না, তার একটাই কারণ, এখন অবধি কোনো স্টেটমেন্ট কারোর পক্ষ থেকে আসেনি। কিন্তু এর আগেও আমরা কেমব্রিজ অ্যানালিটিকার মতন সংস্থাকে দেখেছি, মানে লোক নেই বাজারে, কিন্তু সোশ্যাল মিডিয়াতে এমন একটা হাইপ তৈরি করে দাও যে বিজেপি হেরে গেছে, তৃণমূল একেবারে 42টা আসনই পাচ্ছে, সিপিএম তো 12-14টা পেয়েই যাচ্ছে, হাওয়া তৈরি করো। ময়ূকদা, এখন না হয় আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এতটা পপুলার হয়েছে, আর একটু পিছিয়ে যাও তুমি ইতিহাসের সময়, তো আমরা মনে করতে পারবো যে কংগ্রেস, যেই পার্টি এখন মনে করে ইতালির নেত্রী, আমাদের দেশেরও নেত্রী, সেই পার্টি একসময় তার একদম সর্ববৃহৎ স্টেচারের নেতা, উনি পাকিস্তান অকুপাইড কাশ্মীরের নিয়ে আমাদের দেশের ব্যাপারটা, যেটা আভ্যন্তরীণ বিষয়, সেটা নিয়ে চলে গেছিলেন ইউনাইটেড নেশনসে। তো এনাদের বিদেশ প্রীতি বা আন্তর্জাতিক সংস্থা প্রীতি এগুলো প্রথম থেকেই আছে, নতুন কিছু নয়। খালি তাই নয়, পেগাসাস নিয়ে একসময় এরা খুব কান্নাকাটি করেছিল, মমতা বন্দ্যোপাধ্যায় খুব কান্নাকাটি করেছিল। ইনফ্যাক্ট খালি কান্নাকাটি বললে কম বলা হবে, নিজের ফোনের ওপর সেলোটেপ না পিভিসি টেপ মেরে এরম এরম করে প্রেস কনফারেন্সে দেখিয়ে সে কী না নাটক, অনেক নাটক হয়েছিল। তারপর সুপ্রিম কোর্টে যখন মামলাটি ওঠে, সুপ্রিম কোর্ট স্পেসিফিক্যালি 29 জন নেতা নেত্রীর ফোন চেক করে। খুব ক্যাটাগরিক্যালি বলছি, রাহুল গান্ধী নামক একজন মহান কংগ্রেস নেতা আছে, তার কাছ থেকে যখন তার ফোনটি চাওয়া হয় ফরেন্সিক টেস্টের জন্য, এই রাহুল গান্ধী মহাশয় নিজের ফোনটা দিতে অস্বীকার করেন। জানি না তার ফোনের মধ্যে এমন কি গোপন তথ্য উনি লুকিয়ে রেখেছিলেন, কিন্তু সেটা ছেড়ে দিয়ে বাকি যে 29টা ফোন চেক করা হয়েছিল ফরেন্সিক ল্যাবে, কোনোটাতেই কিন্তু পেগাসাস বলে বস্তুটি পাওয়া যায়নি। এটা সুপ্রিম কোর্টের অর্ডারে কিন্তু পরিষ্কার হয়ে গেছে। এইটা হচ্ছে কংগ্রেস। আর কংগ্রেসের জাত ভাই বামপন্থীদের কথায় যদি আসি, এত কিছু ভাবতে হবে না। বামপন্থীদের একদম এই রিসেন্ট এই ইলেকশনের ম্যানিফেস্টোটা তুলে দর্শক বন্ধুরা আপনারা দেখে নিন। সেখানে কি বলছে যে তারা যদি ইলেকশন জিতে ভারতবর্ষের সরকারে আসে, তাহলে কোয়াড বলে একটা সংস্থা আছে যেখান থেকে নাকি ভারতবর্ষ বেরিয়ে চলে আসবে। তারা যদি ভোটে যেতে, তাহলে নাকি ইউএপিএ, এনএসএ, যেগুলো বেসিক্যালি জঙ্গি দমন বা দেশবিরোধী শক্তিদের দমন করার জন্য কাজে লাগানো হয় যেই আইনগুলো, সেই দুটো আইন এরা তুলে দেবে। খালি তাই নয়, তার সঙ্গে কি বলেছে, আর্টিকেল 370 এরা আবার ফিরিয়ে আনবে।
মানে জম্মু অ্যান্ড কাশ্মীর ভারতবর্ষের অবিচ্ছেদ্য অংশ নয়, ওখানে আলাদা বিধান, আলাদা সংবিধান, কেন সব আলাদা হচ্ছে থাকবে। কেন? বলছি খালি তাই নয় মহুকদা, তার সঙ্গে আবার আরেকটা খুব ভয়ঙ্কর জিনিস লিখেছে। তারা বলেছে তারা যদি ইলেকশনে যেতে, তাহলে ভারতবর্ষে এত বছর ধরে এত সায়েন্টিস্টরা, এত ম্যান পাওয়াররা একসঙ্গে মিলে যে নিউক্লিয়ার ওয়ারহেডগুলো তৈরি করেছেন, সবকটা নাকি এলিমিনেট করে দেওয়া হবে। মানে চায়না, আমাদের পার্শ্ববর্তী দেশ, তাদের কাছে আছে 438টা নিউক্লিয়ার ওয়ারহেড, পাকিস্তানের কাছে আছে 170টা নিউক্লিয়ার ওয়ারহেড, আর আমাদের ভারতবর্ষ, আমরা খালি হাতে কলা আর মোসাম্বি নিয়ে বসে থাকবো, আর কিচ্ছু থাকবে না আমাদের হাতে। এটা হচ্ছে কংগ্রেস এবং সিপিআইএম। আর আজকের প্রেক্ষাপটে আসি, ওপেন এআই পরিষ্কার স্টেটমেন্ট দিয়ে বলে দিয়েছে যে এই ধরনের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে ব্যবহার করা হয়েছে কেন? বিজেপির বিরুদ্ধে ন্যারেটিভ তৈরি করার জন্য, বিভিন্ন রকমভাবে, সেটা কমেন্ট জেনারেট করা হোক, ডিপফেক ভিডিও জেনারেট করা হোক, বা অন্য যে কোনো রকমের এই ধরনের কার্যকলাপ করার হোক। ঠিক, এবং ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে এই জায়গাতেই আমি একবার বাকিদের কাছে যাবো। এবং সন্ময়দা, আজকে কিন্তু আমি স্পেসিফিক্যালি আপনাকে ব্লগার হিসেবে পরিচয় দিচ্ছি, কারণ আপনি এই পুরো বিষয়টা মানে একেবারে হাতের তালুর মতন বোঝেন। কিন্তু আপনার কাছে আসার আগে আমি সৈকত গিরির কাছে যেতে চাই। সৈকত গিরি অনির্বাণ একটা কথা বলছিল যে পারসেপশন, মানে কেউ যদি বিদেশ থেকে আসে নিজের যাদবপুরের বাড়িতে বা পটাশপুরের বাড়িতে, মোবাইল ফোন খোলে এবং সেখানে একটু স্ক্রোল করতে করতে দেখে মনে হবে কিন্তু সিপিআইএম বা সিপিআই বা বামফ্রন্ট মোটামুটি 42-এর মধ্যে থেকে 20টা আসন জিতে ফেলেছে। এবং ন্যারেটিভটা এমন করে সেট করা হচ্ছে যেন নরেন্দ্র মোদী এবার শূন্য পাবে, নরেন্দ্র মোদী মহাশূন্যে আবার বিলীন হয়ে যাবেন, এবং তারপর নতুন আলোর দিশা নিয়ে বামফ্রন্ট দেশের প্রধানমন্ত্রী সীতারাম ইয়েচুরিকে বানাবে, বা হয়তো সৈকত গিরিকেও বানাতে পারে। এটা কি তোমাদের হ্যাবিট হয়ে গেছে? মানে ভোট বাক্সে বা ইভিএমে লড়াইটা না লড়তে পেরে এখন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে প্রয়োজনে বিদেশি শক্তিকে ইন্ডালজ করিয়ে ভোটে গন্ডগোল পাকিয়ে জেতার একটা স্যাটিসফ্যাকশন, এটাকে কি তোমরা মৌলিক বা নৈতিক জয় বলবে? ডায়মন্ড হারবারে মিটিং করতে না পারলে, কলকাতায় খাতা খুলতে না পারলে, এলাকায় এজেন্ট বসাতে না পারলে, ওই 4 তারিখ কমলালেবু আর মুসাম্বি হাতে রাখার স্বপ্ন থাকলে, এই ঘণ্টাখানেকের আলোচনা জবাব চায় বাংলাতে 1 ঘন্টা ধরে ভোটের আগের দিন যে রিপাবলিক বাংলার জবাব চায় বাংলাতে আপনি দিনের পর দিন তৃণমূলের বিরুদ্ধে আলোচনা করে গেছেন। কালকে ডায়মন্ড হারবারের ভোট, কলকাতার ভোট, সেদিন ইসরায়েলকে টেনে আনতে হয়, কারণ আপনার প্রিয় শব্দ হনুলুলুটুলু ব্যবহার করে এই রাজ্যে বিজেপির আর ভোট হবে না। এখন ইসরায়েল, প্যালেস্তান, বৈদেশিক শক্তি এইসব টানতে হবে। কে সোশ্যাল মিডিয়া পারসেপশন তৈরি করেছিল প্রথমে? 400 পারের কথা কে বলেছিল? 400 বার বলুন না, একবার ক্যাসেটটা বাজান, আরো একবার চালিয়ে দিন, কালকে লাস্ট ভোট। 400 পারে স্বপ্নটা আরেকবার চালিয়ে দিন, কালকে লাস্ট ভোট। এখনো 400 বার ইসরায়েল থেকে 400 হবে কি হবে না কালকে এক্সিট পোলে তোমাকে ইনভাইট করছি আমাদের সোশ্যাল মিডিয়া। কালকে এক্সিট পোল আছে 4 তারিখ মঙ্গলবার, অলরেডি তোমরা হাতে গরম এক্সাম্পল পাবে। কিন্তু তোমরা শূন্য, এটা বাস্তব। কিন্তু তোমরা সোশ্যাল মিডিয়াতে এখনো দেখাও যে তোমরা 20 থেকে 50 হতে পারো। মমতাও চাই যে আমরা শুনবো, বিজেপি যা চায় মমতাও তাই চায়, আপনারাও তাই চাইবেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে নাকি তোমাদের হাত মিলিয়ে নিয়েছে। আস্তে আস্তে আপনাদের চ্যানেলে একটা ইন্টারভিউ দেখছিলাম, আপনাদের চ্যানেলেই জাস্টিস গাঙ্গুলির একটা ইন্টারভিউ দেখছিলাম। আমরা বলছি না জাস্টিস গাঙ্গুলি তমলুকের বিজেপির প্রার্থী, তিনি বলছেন যে পাবলিক এটা বিশ্বাস করতে শুরু করেছে তৃণমূল বিজেপির সেটিং আছে। কালকে ভোট পশ্চিমবাংলার, গোটা দেশের নির্বাচনের একটা গুরুত্বপূর্ণ ভোট হতে যাবে। ইসরায়েলের কোন শক্তি কি করেছে সেইটা নিয়ে আমরা আলোচনা করছি। তার কারণ বিজেপির মতন এই রাজ্যে আগামীকালকের ভোটটা তৃণমূল ভার্সাস বাম হবে, বিজেপি কোথাও নেই মার্কেটে। তার জন্যই ডায়মন্ড হারবারে মোদি সভা করতে পারে না। তুমি আবার ইসরায়েলের সংস্থা কলকাতা শহরে বিজেপিকে খুঁজে পাওয়া যায় না। তার জন্যই ভোটের একদিন আগে 1 ঘন্টা ধরে আলোচনায় তৃণমূলের লুটতরাজ সন্ত্রাসের আলোচনা নেই। এই যে এখন আমি আলোচনা করছি আপনার সঙ্গে ডায়মন্ড হারবারে, তুমি আবার ইসরায়েলের সংস্থার সাথে আলোচনা করছেন ডায়মন্ড হারবারে, আপনার প্রতিনিধিকে খবর নিতে বলুন। 10 জন বামেদের সিপিআইএম এর এজেন্ট তাদের বাড়িঘর ভেঙে ডায়মন্ড হারবার হসপিটালে মারধর করে ভর্তি করে দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনে তোমরা গেছো? করবেন না। নির্বাচন কমিশনে? নির্বাচন কমিশন কার লোক? মানে নির্বাচন কমিশন কার লোক? নির্বাচন কমিশনে যাবে না, নির্বাচন কমিশনে বলে প্রতিনিধি 24 ঘন্টা থাকে। আধা সামরিক বাহিনী কি করছে? প্রতিনিধি থাকে। শুনুন, নির্বাচন মানে আধা সামরিক বাহিনীও নেই। আপনি আমার থেকে অনেক বেশি জানেন, আপনি জেনে বুঝেই এটা করছেন। ইলেকশন কমিশন এই রাজ্যেই বলেন, এই রাজ্যেই প্রথমবার এত বড় একটা লোকসভা নির্বাচনে পুনরায় ভোটিং এর যে তথ্য, যে ডেটা, বুথের সংখ্যা, তার পরিমাণ সর্বনিম্ন। তার মানে কি এ রাজ্যে ভোট লুট হয়নি? তার মানে সন্ত্রাস হয়নি? তার মানে বুথ জ্যাম হয়নি? তাহলে প্রকাশ্যে কেন বলছো না? প্রকাশ্যে আমরা বারে বারে ইলেকশন প্রেস কনফারেন্স করে বলেছি। প্রেস কনফারেন্স করে তোমরা এটা বলছো যে বাংলায় ভোট লুট হচ্ছে,
কিন্তু তোমরা আমি আপনাকে কতগুলো বলি- চিঠি সীতারাম ইয়েচুরি দিয়েছেন, প্রকাশ কারাত দিয়েছেন, ডি রাজা দিয়েছেন। যদি এখানকার ইলেকশন কমিশন বিজেপির লোক হয়, তার মানে তোমাদের ভারতের নির্বাচন কমিশনের ওপর ভরসা নেই, যার জন্য ইসরায়েলের ওপর ভরসা করতে হচ্ছে। পশ্চিমবাংলায় নির্বাচন কমিশনের কাছে সবচাইতে বেশি অভিযোগ আমরা জমা দিয়েছি। বেশ। আমি লাস্ট শেষ করি যে কথাটা বলি, বললাম লাস্ট শেষ করে নি কনক্লুশন। কালকে কলকাতার ভোট, পশ্চিমবাংলার ভোট, তৃণমূলের চোর লুটেরাদের বিরুদ্ধের ভোট। সেই ভোটে বিজেপি নেই। ইসরায়েল প্যালেস্তাইন এলে দয়া করে কলকাতাকে আবার মমতার খপ্পরে ফেলবেন না। একবার বলুন, এই চোর মমতাকে তাড়াতে কলকাতার বুকে মানুষ দরজা খুললে যাকে দেখতে পাচ্ছে তাকেই ভোট দিবে। শেখ শাহজাহানকে দেখতে পেলে কি করবে? শাহজাহান তো বিজেপি যদি শাহজাহানকে ঘরের বাইরে দাঁড় করায়, বিজেপি যদি শাহজাহানকে ঘরের বাইরে দাঁড় করায়, সন্দেশখালীতে বিজেপির নেত্রী কারণ প্রচার করছে, সন্দেশখালীতে পিকনিক কে করছে, রেখা পাত্রের বাড়ির লোকেরা সন্ময় বাবুর কাছে কথা বললে হবে না। আচ্ছা আচ্ছা, বেশ বেশ বেশ, আমি বিশ্বাস করে নিচ্ছি যে এই সমস্ত কিছু আসলে ন্যারেটিভ, কাউন্টার ন্যারেটিভ একটা প্লেস করার জন্য হচ্ছে। কিন্তু সন্ময়দা, আপনি সোশ্যাল মিডিয়াটাও জানেন, আপনি রাজনীতিটাও জানেন, আপনি কংগ্রেসটাও জানেন, এবং আপনি বাংলার যে 2024-এর গতিবিধি সবটা জানেন। আমার টিম রিপাবলিক বাংলা হয়তো পুরোটা চোখ বন্ধ করেছিল, কিন্তু আমরা চেষ্টা করেছিলাম। আমি যেরকম বিমান বসুর সাথে সাক্ষাৎকার নিয়েছি, নরেন্দ্র মোদীর সাথেও সাক্ষাৎকার নিয়েছি। আমি তো চাই রাহুল গান্ধীর সাথে সাক্ষাৎকার নিতে উত্তর কলকাতার রাস্তায় চা খেতে খেতে। প্রদীপ ভট্টাচার্যের ক্যাম্পেনে রাহুল গান্ধী আসবেন, আসেননি। কেন আসেননি বলুন তো? এবং এই যে ন্যারেটিভটা সৈকতরা চেষ্টা করছে সেট করার, যেখানে তারা মুখে বলছে যে তারা কত বড় তৃণমূল বিরোধী, সোশ্যাল মিডিয়াতে সেটা কিন্তু প্রকাশ পাচ্ছে না। সেখানে কিন্তু তারা বিজেপি বিরোধী, এবং লাগাতার ক্যাম্পেন হচ্ছে বিজেপি আসলে কিছু পাবে না, সবটা পাবে সিপিএম। কি মনে হয় দাদা? ময়ূক, আমি প্রথমেই বলি যে আমি আজকের এই চ্যানেলে বসে নিশ্চিতভাবে তুমিও স্বীকার করবে, সৈকত অত্যন্ত ইন্টেলিজেন্ট, বুদ্ধিমান, শিক্ষিত বামপন্থী। অনেকের মতো মানে কম পড়াশোনা জানা বামপন্থী নন। সৈকতের এত উত্তেজনার কারণ কেন? তার কারণ কালকে সন্ধ্যে 6টায় শুরু হবে এক্সিট পোল, আর 4 তারিখ রেজাল্টটা বেরিয়ে যাবে। সৈকতকে আমি কোনোদিন রিপাবলিক বাংলা চ্যানেলের সেটে বসে এত উত্তেজিত হতে দেখিনি। আজকে হঠাৎ এটা হতে পারে 30টা সিট পাচ্ছে। না, আজকে এই বিষয়টার উপরে ওর এত উত্তেজনাটা আমার একটু বেশ বিস্ময় জাগিয়েছে। গায়ে জ্বালা লাগছে, না না, গায়ে জ্বালা ডায়মন্ড হারবার তুলে দিচ্ছে বিজেপি তৃণমূলের হাতে। বিজেপি লোকেরা বসুক বুঝে। এটা একটু বলে নি, একটু মানে এটা আমার কাছে খুব অবাক লাগছে। সৈকত খুব ইন্টেলিজেন্টলি উত্তর দেয়, কিন্তু আজকে কিরম যেন একটু পাজল দেখাচ্ছে। ময়ূক, আমি মূল টেক্সট যে বিষয় নিয়ে আজকে তোমরা এই আলোচনাটা দেখেছো, আমি খুব সংক্ষেপে বলি। ডিজিটাল মাধ্যম, ইলেকট্রনিক্স মাধ্যম, প্রিন্ট মিডিয়াকে টক্কর দিয়ে একটা জায়গায় এই মুহূর্তে এন্টায়ার সারা পৃথিবীকে ডমিনেট করছে। এটা অস্বীকার করে লাভ নেই। সেই ডিজিটাল মাধ্যমে বিদেশি শক্তি ঢুকবে না তো কি, দেশি শক্তি ঢুকবে। বিদেশি শক্তি তো চায় যে এই ভারতবর্ষে সমস্ত আঞ্চলিক শক্তিগুলো মাথাছাড়া দিক। তোমাকে আমি ময়ূক আজকে স্মরণ করিয়ে দেবো, আজকে 7ম দফা নির্বাচন কালকে হচ্ছে। যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দেন, রিপাবলিক বাংলার দর্শক যারা এই অনুষ্ঠান দেখছেন, তারা একটা কথা মনে রাখবেন যে পাকিস্তানের সংসদে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসা করেছিলেন সে দেশের একজন সাংসদ, সম্ভবত তোমরাও দেখিয়েছিলে। যদি থাকে সেটা দেখাতে পারো। এক, দ্বিতীয়ত না, তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর আক্রমণের ব্যাপারে তার প্রতিবাদ করেছেন তিনি। এক, সাম্প্রতিককালে আমরা দেখেছি অরবিন্দ কেজরিওয়ালের বেশি সিট পেয়ে যাতে সফলতা পায়, তার জন্য পাকিস্তানের একজন রাজনীতিবিদ তিনি অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানাচ্ছেন। আমি এই প্রসঙ্গে একটা ছোট্ট ঘটনা বলব, খুব কম সময়। সেখানে বাংলাদেশে গিয়েছিলাম বছর 3 আগে, সম্ভবত 2020 সাল নাগাদ। সেখানে বহু মানুষের সঙ্গে মিশেছিলাম। সেখানে একজন মানে যারা খুব পলিটিক্যালি কনসাস এরম লোকজনের সঙ্গে কথা বলছিলাম। বলছেন, দেখুন আমাদের দেশে যারা জামাত কিংবা যারা খালেদা জিয়ার সমর্থক, তারা কিন্তু পশ্চিমবঙ্গের মমতাদির ভীষণ সফলতা কামনা করেন, ভীষণভাবে তারা পছন্দ করেন। এবং আমার ব্যক্তিগত একজন বন্ধু বাংলাদেশে আছেন, তিনিও বলছেন যে বারবার যারা সে দেশের তথাকথিত উগ্রপন্থী, তারা পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস কটা সিট পাচ্ছে, কমে যাবে না তো, এই আশঙ্কা প্রকাশ করছেন। এখানেই লুকিয়ে রয়েছে অঙ্কটা। আমি এই পার্টটা বলার পাশাপাশি আমি বলছি আরও একটা ব্যাপার, সেটা যে ভারতবর্ষের ইকোনমিটা যদি ধ্বংস হয়ে যেত, তাহলে সব থেকে বেশি কে খুশি হতো?
সর্বশক্তিমান রাষ্ট্র যারা যারা এই ডিজিটাল মাধ্যমটা একটু নিয়ন্ত্রণ করার চেষ্টা করে বকলমে। আজকে ভারতবর্ষের ইকোনমি যদি পাকিস্তানের মতো হতো, যদি শ্রীলঙ্কার মতো রাষ্ট্রপতি ভবন লুট হতো, যদি নেপালের মতো অর্থনীতির অবস্থা হতো, তারা সব থেকে বেশি খুশি হতেন। ফলত ভারতবর্ষের ইকোনমিটাকে দুর্বল করার জন্য এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে ব্যবহার করে, যেটা অনির্বাণ সিনহা রাইটলি পয়েন্ট আউট করছিলেন, তারা ক্রমশ পেনিট্রেট করার চেষ্টা করবেন। কিন্তু ভারতবর্ষের গণতান্ত্রিক সিস্টেমটা, স্ট্রাকচারটা এতটাই শক্তিশালী যে সেইখানে পেনিট্রেট করে কোনো লাভ হবে না। না, কিন্তু এটা তো একটা লাভ হবে না সন্ময় দা। মানে আপনি যদি টানা আপনার সোশ্যাল মিডিয়াতে ঘুম থেকে উঠে আপনি যদি দেখেন বিজেপির একেবারে ডিক্টেটরশিপ চালু করে দিয়েছে, আপনি ঘুমানোর আগে আপনার ভিডিও পোস্ট করার আগে দেখেন 4টে ভিডিও, যেখানে আসলে কংগ্রেসের রাহুল গান্ধী বিশাল কাজ করছে। ময়ূক, আমি একটা কথা, সবকটা রাজনৈতিক দল, বামপন্থীরা একটু দেরিতে ঢুকেছে অ্যাজ ইউজুয়াল, পুরনো মানে আগের বারে মানে সবসময় তারা সব ব্যাপারটা একটু দেরিতে ঢোকে, এবারেও ডিজিটাল মাধ্যমে দেরিতে ঢুকেছে। কিন্তু বিজেপির পাশাপাশি কংগ্রেসও তো সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট অ্যাক্টিভ আছে, হয়তো বিজেপির মতো অতটা পারে না, কিন্তু পাশাপাশি এটা প্রশ্ন, এই ডিজিটাল প্ল্যাটফর্মটাকে বিদেশ থেকে যখন নিয়ন্ত্রণ হয়, ভারতবর্ষের মধ্যে বিভিন্ন রকম মানে যারা ডিভিশনাল ফোর্স তাদের মধ্যে পেনিট্রেট করার চেষ্টা করে, কার লাভ হয়? আজকে দেখুন না, যতই অস্বীকার করুন, আমার মনে হয় এখানে সৈকত প্রচণ্ড উত্তেজিত হচ্ছে ঠিকই, এখানে সমীর দা মানে ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিদ্যাসাগর এখানে বসে আছেন, তারাও আমার মনে হয় আমার মনে হয় তারাও খুশি হবেন। আমি কেন বলছি না আমি কেন বলছি, আমি বলছি যুক্তি দিয়ে বোঝাবো, তারাও খুশি হবেন যদি পাকিস্তান অকুপাইড কাশ্মীর পাকিস্তান থেকে প্রশংসা এসেছে, কেজরিওয়াল থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়। পাকিস্তান অকুপাইড কাশ্মীর যদি ভারতবর্ষের মধ্যে আসে, আজকে কতটা শক্তিশালী একটা রাষ্ট্র ব্যবস্থা করেছেন তার জন্য অমিত শাহ সরাসরি ভারতবর্ষের সংসদে দাঁড়িয়ে বলছেন যে 24টা আসন পাকিস্তান অকুপাইড কাশ্মীরের জন্য আমরা রেখে দিচ্ছি। এবং তোমরা এখনো ডিজিটাল মাধ্যমেই আমরা দেখছি যে পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে বিদ্রোহ শুরু হয়ে গেছে, তারা বলছেন উই ওয়ান্ট ইনক্লুশন ইন ইন্ডিয়া, ভারতবর্ষের মধ্যে আমরা যেতে চাই। একজন সাংবাদিক অমিত শাহকে জিজ্ঞেস করেছেন যে তাহলে কি যুদ্ধ করে ওই কাশ্মীরকে ভারতবর্ষের মধ্যে আনবেন? তিনি পরিষ্কারভাবে দর্থহীন ভাষায় বলেছেন যে না, সব স্ট্র্যাটেজি আমি সংবাদ মাধ্যমের সামনে বলবো না। এমন যদি কোনোদিন পরিস্থিতি হয় সেখানে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে পাকিস্তান অকুপাইড কাশ্মীর যদি ভারতবর্ষের মধ্যে আসে, আমার মনে হয় আমরা এখানে যারা বসে আছি তার মধ্যে সব থেকে বেশি মনে মনে খুশি হবেন এখানে সৈকত গিরি, এখানে সমীর দা, কেউ অস্বীকার করতে পারবেন না সেই দিনটার জন্য। আর সেই জায়গাটাকে দুর্বল করার জন্য আমি আরেকটা তথ্য এখানে দিই যে গত কয়েক বছর, গত 1-1.5 বছরের মধ্যে এই কাশ্মীরে এই মুহূর্তে দাঁড়িয়ে 2 কোটির ওপর তথ্যটা একটু শুনে নিন, 2 কোটির ওপর বিভিন্ন পর্যটকরা যেতে সাহস শক্তি সঞ্চয় করেছেন এবং 55,000-এর বেশি বিদেশি পর্যটক কাশ্মীরে আসছেন। এই ব্যবস্থাটাকে যদি দুর্বল করে দেওয়া যায় তাহলে যে শক্তির লাভ, বিদেশি ডিজিটাল মাধ্যমকে যারা কন্ট্রোল করেন তাদের লাভ, যারা ভারতীয় অর্থনীতি দুর্বল হবে তাদের লাভ, এবং অবশ্যই সমীর দার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বেশি খুশি হবে। এ নিয়ে কোনো দ্বিধা নেই। সমিতা, কোথাও কি মনে হচ্ছে যে আপনারা মানে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পান নরেন্দ্র মোদীকে? এটা কোথাও যেন একটা মনে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক রাগ নরেন্দ্র মোদীর ওপর, সেটা কোথাও যেন মনে হচ্ছে। আমি ইনফ্যাক্ট পিসিআরকে বলবো, যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাগ না হওয়ার অংশটি নরেন্দ্র মোদী তিনি কি উত্তর দিয়েছিলেন আমি প্রশ্ন করেছিলাম, সেই অংশটাও যদি থাকে শোনানোর জন্য। কিন্তু প্রবলেমটা আসলে বোধহয় এবার ধরা পড়ছে, মানে রোগটা ধরা পড়ে যাচ্ছে দাদা। আপনারা পারবেন না হয়তো, জিততে পারবেন না হয়তো, তাই জন্য সোশ্যাল মিডিয়া, বিদেশি শক্তি, ভয়, প্যানিক ক্রিয়েট করা। আপনারা মিথ্যাচার করেছেন, কেউ সোশ্যাল মিডিয়াতে করেছে, মমতা বন্দ্যোপাধ্যায় ডিরেক্টলি মিথ্যাচার করে বলেছেন সিএ নিয়ে টানা বলে গেছেন যে আপনাদের নাকি ঘর ছাড়া করে দেবে, ইত্যাদি করে দেবে। তুমি সোশ্যাল মিডিয়ার কথা বলছো, তুমি তোমার মিডিয়াতে সন্ময়দাকে যে সময়টা দিয়েছো সবটা বলছি। আমি বলছি যে নরেন্দ্র মোদীকে ভয় পায় বলেই কি তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে কংগ্রেস সবাই এখন চেষ্টা করছে একটা পারসেপশন বানাতে। তোমার তো অনেক বড় প্রশ্ন, উত্তর দিতে হবে। আসল কথা, গল্পের গরু গাছে তুলে লাভ কি ময়ূক? মোদি ম্যাজিক তো শেষ, যত সময় এগোচ্ছে, দফা এগোচ্ছে, ষষ্ঠকাল সপ্তম, কলকাতা সহ 9টা লোকসভার ভোট, জিরো, হতাশা, এই যে আতঙ্কে ভুগছে, একটা ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, বিজেপি চেষ্টা করছে। কারণ 2019-এ পুলওয়ামার ঘটনা দেখিয়ে বলা হলো জাতীয়তাবাদ, 300-র উপরে ভোট পেয়েছে, অস্বীকার করেনি, ভারতবর্ষের মানুষ দিয়েছে, কারণ ভারতকে তো ভালোবাসে, তাতে মোদি জিতেছে।
কিন্তু সেই বিজেপি অদ্ভুতভাবে একটা সামান্য সন্দেশখালীর ইস্যুকে সামনে রেখে এনএসজি কমান্ড নামাতে হয়, যেন মনে হচ্ছে ইসরায়েলি রোবট ডিভাইস চালাতে হচ্ছে। কি পেল? যেন এমন করে দেখানো হচ্ছে যেন পরমাণু বোমা পেয়ে গেছে। আচ্ছা, পরমাণু যেমন বোমা পেয়ে পাওয়া গেছে যায়নি। RDX। কিন্তু সমিতা এখন একটা গোটা ব্রেকিং নিউজ, দেশের ব্রেকিং নিউজ, এই বিজেপি ব্রেকিং নিউজটা আপনার দেখার দরকার, শোনার দরকার। দাদা সমিতা, আমি একবার একটু থামাচ্ছি এই মুহূর্তে। বড় ব্রেকিং নিউজ, এবং এই ব্রেকিং নিউজটা নিয়ে আমি একেবারে ডিরেক্টলি জেপি নাড্ডা যে টুইট করেছেন সেই টুইটটা এই মুহূর্তে দেখাচ্ছি। এটা অফিসিয়ালি, আমি জানি না কি কারণ, দেশ জুড়ে এক্সিট পোল বয়কট করতে চলেছে কংগ্রেস। কোনো মুখপাত্র দেবে না। দেশ জুড়ে এক্সিট পোল বয়কট করতে চলেছে কংগ্রেস, কটাক্ষ জেপি নাড্ডার। তাহলে কি ভয়ে পিছিয়ে আসছে কংগ্রেস? সারা দেশের সমস্ত ইউটিউব, সমস্ত চ্যানেল, সমস্ত রিজিওনাল চ্যানেল, এমনকি কংগ্রেস শাসিত রাজ্যের চ্যানেলও তার মানে ভুল দেখাবে কিছু। কিসের আশঙ্কা? এক্সিট পোল বয়কট করতে চলেছে কংগ্রেস হার মেনে নিচ্ছে। সমিতা, আপনারাও কি আসবেন না? প্লিজ এরকম করবেন না। তুমি তো ননস্টপ কথা বলতে দাও না। না, হাত জোর করছি, প্লিজ। কাল আসবেন তো? বলতে দাও। কাল আসবেন তো? শেষই না করতে। আচ্ছা, আসবেন তো কালকে? আরে 400 তো পার হচ্ছে না। আমি পিসিআর কে বলবো এরকম একটা মোমেন্ট মিস না করতে। সৈকতগিরিকে জুম করে দেখাচ্ছে। সৈকতগিরি গালে হাত দিয়ে বসে আছে। এখানে কংগ্রেস, সিপিএম, গদাই মাদাই আপনারা বন্ধ করে দেবেন। এই মোদিকে দেখবেন না, দেশে নীরব মোদীর যে জায়গায় আছে সেই জায়গায় 4 তারিখে রেজাল্টের পর অরিন্দম, আমার শেষ একদম বিজেপির বড় অরিন্দম আমার একদম শেষ সময়। অরিন্দম দা, কোথাও মনে হচ্ছে মানে ইলেকশনটা অলরেডি ডিসাইড হয়ে গেছে, এবং সে কারণে এখন অসুবিধা হয়ে গেছে। বিরোধীরা হয়ে গেছে। অরিন্দম দা সব জায়গায় হারবে, আতঙ্কে ভুগছে, হতাশায় ভুগছে। এই কিনা অনেক লোক আছে, মানুষ ভোট দেবে ব্যালটে, অনেক লোক আছে একবারে ইভিএম। আপনারা আজকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে যেটা কথা বলছেন, প্রথম আমার উত্তর হচ্ছে কি, যারা নেশন ফার্স্ট মনে করে থাকে তারা কিন্তু আজকে এই ব্যাপারটা নিয়ে কিন্তু চিন্তা করবে। কিন্তু এটা মহিবাবু আপনাকে মনে রাখতে হবে, ইন্ডিয়া কিন্তু এখন 1962 সালের ইন্ডিয়া নয়, যে চায়না ঢুকে গেল, অরুণাচল আজকে ফাঁকা হয়ে আছে। আজকে অরুণাচলে দেখুন কত উন্নতি হয়েছে। আমি আপনাকে এই কথাটা বলছি, এটা বলছি যে মিস্টার রবি শঙ্কর যখন ল মিনিস্টার ছিল সেই সময় উনি কিন্তু একটা প্রপোজাল এনেছিল, ওনাকে দাঁড়ান আমাকে বলতে দিন। আরে ভাই, আপনি এই কথাটা বলছেন না, বলতে দিন। আমার সময় একেবারে শেষ। কিন্তু কোথাও গিয়ে মনে হচ্ছে বিরোধীদের দেখে, এখনো লাস্ট ফেজের ইলেকশন শুরু হয়নি, কিন্তু বিরোধীদের দেখে মনে হচ্ছে ডাল মে তো কুছ কালা হে, হেরে গেলেন তারা। জবাব কাল সকাল থেকেই আমরা দেব, এবং বিকেলবেলা এক্সিট পোল সন্ধ্যে 6টা থেকে রিপাবলিক বাংলার এক্সিট পোল দেখতে ভুলবেন না, কারণ কুছ ভি হো সকতা হ্যায়। ছোট্ট বিরতির পর ফিরে আসছি সঙ্গে থাকুন।